এই ক্লাসটিতে আইসিটির প্রথমত এর এমসিকিউগুলো চলো সলিউশন করে ফেলি। দেখো নাম্বার ওয়ানে কি বলছে, দেখো বিশ্বগ্রামের ধারণার প্রবক্তা কি? বিশ্বগ্রাম মানে হলো গ্লোবাল ভিলেজ, আর গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা হলো মার্শাল ম্যাকলুহান। চলো আমরা বেসিকটা একটু শিখে আসি। দেখো গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম, এই বিশ্বগ্রামের ধারণা প্রথম দেয় কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক মার্শাল ম্যাকলুহান। তিনি 30 বছর আগে এই ধারণাটা দেন। তিনি 2টা বই লেখছেন যেগুলো এমসিকিউয়ে আসার মতো। নাম্বার ওয়ান দেখো দ্য গুটেনবার্গ গ্যালাক্সি, এই বইটা লেখে 1962 সালে। আর এটা হলো আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া, এটা 1964 সালে। তাই এখন লক্ষ্য করে দেখো গ্লোবাল ভিলেজটা আসলে কি। গ্লোবাল ভিলেজটা হলো দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সারা বিশ্বটাকে হাতের মুঠোয় নিয়ে আসাটাই হলো তোমার গ্লোবাল ভিলেজ। এখন আসো আমরা আরেকটা বেসিক শিখে ফেলি। গ্লোবাল ভিলেজ এর যে প্রতিষ্ঠা করার জন্য কি কি উপাদান লাগে সেটা দেখো। এক নাম্বার লাগে হার্ডওয়্যার। হার্ডওয়্যার কোনগুলা? কম্পিউটার, স্মার্টফোন, অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। দেখো তোমার যে মোবাইলটা, এটাতে যে অংশগুলো তুমি হাতেই স্পর্শ করতে পারো ওইটাই হলো হার্ডওয়্যার। আবার লক্ষ্য করো সফটওয়্যার, যেমন তোমার মোবাইলের ভিতরে ফেসবুক, ইউটিউব, পেজ এগুলো আছে যেগুলো তুমি হাত দিয়ে স্পর্শ করতে পারো না, ওগুলো দেখা যায়, হ্যাঁ, ওইগুলো নাম হলো সফটওয়্যার। তাহলে হাত দিয়ে স্পর্শ করা গেলে ওটা হলো হার্ডওয়্যার, আর না করা গেলে ওটার নাম কি বলো? সফটওয়্যার। যেমন ফেসবুক, ইউটিউব এগুলো হলো একটা সফটওয়্যার। এখন আসো 3 নাম্বার কোন জিনিসটা লাগবে? মানুষের সক্ষমতা। তো গ্লোবাল ভিলেজ তুমি যদি প্রতিষ্ঠা করতে চাও, মানুষের সক্ষমতা বিষয়টা কি? যেমন তোমার দাদি বা নানি, তারা কিন্তু মোবাইল ফোন চালাতে পারে না, তুমি কিন্তু ঠিকই চালাইতে পারো। তাদের দ্বারা কি গ্লোবাল ভিলেজ বাস্তবায়ন করা সম্ভব? মনে হয় না সম্ভব। তোমার দ্বারা সম্ভব, কারণ তুমি মোবাইল, ইন্টারনেট এগুলো খুব ভালো বোঝো। এখন আসো আমাদের 4 নাম্বার কি? ডেটার তথ্য। ডাটা বা তথ্য। দেখো ডাটা বা তথ্য বিষয়গুলো হচ্ছে, যেমন তুমি একটা ছবিতে পোস্ট দিলা, তুমি একটা ফেসবুকে একটা পোস্ট দিলা, বা একটা ইমেজ কারোর সাথে শেয়ার করলা, ওইগুলোই হচ্ছে জাস্ট তোমার তথ্য বা ডাটা। এগুলাকে জাস্ট বাইনারিতে কনভার্ট করে জাস্ট প্রসেস করা হয়, আর কিছু না। এখন আসো 5 নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট, নেটওয়ার্ক সংযুক্ততা বা কানেক্টিভিটি। তা তোমার এই গ্লোবাল ভিলেজের যে মূল যে বিষয়টা যার উপর ডিপেন্ড করে তা হলো এই ইন্টারনেটের উপর ডিপেন্ড করে। এর জন্য এটাকে বলা হয় বিশ্বগ্রামের মেরুদণ্ড। তাহলে নেটওয়ার্কের কানেক্টিভিটিকে কি বলা হয়? গ্লোবাল ভিলেজের মেরুদণ্ড। আর ইন্টারনেট ছাড়া মনে রাখবা গ্লোবাল ভিলেজ কিন্তু অচল। তাহলে ইন্টারনেটই হলো গ্লোবাল ভিলেজের প্রাণ শক্তি। এখন আসো আমরা আরেকটা বিষয় শিখে ফেলি। বিশ্বগ্রাম ধারণার সংশ্লিষ্ট উপাদান, ধারণার সংশ্লিষ্ট উপাদান আবার 11টা। 1 নাম্বার হলো যোগাযোগ। যোগাযোগের ক্ষেত্রে তুমি ইমেল পড়বা, ইমেলের পুনরূপটা কি বলো? ইলেকট্রনিক মেল। আর এইগুলা এমসিকিউ সৃজনশীলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য এই প্রশ্নগুলোর জাস্ট তুমি সুবিধা আর অসুবিধাটা মাথায় রাখার চেষ্টা করবা, তাহলে আগেই তুমি বানাই লিখতে পারবা। চলো আমি একটু রিভিশন দিয়ে দিই। যেমন ইমেল, ইলেকট্রনিক মেল। খ নাম্বারটা, এই 2 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এই প্রশ্নটা পরীক্ষায় আসতে পারে। কর্মসংস্থানের ক্ষেত্রে আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং। তো স্যার আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কি, এটা একটু বুঝিয়ে দেন। দেখো আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং কিন্তু এক বিষয় নয়। আউটসোর্সিং হলো যে কোম্পানিগুলা কাজ দেয়, অনলাইনে যে কোম্পানিগুলা কাজ দেয় তাদেরকে বলা হয় আউটসোর্সিং। আর যারা এই কাজগুলো করে, ওই কোম্পানির কাজগুলো করে, তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। যেমন আরেকটা এক্সাম্পল দিই, তুমি আমেরিকার কোনো কোম্পানির কাজ তুমি ঘরে বসে করো, তাহলে তুমি হলো ফ্রিল্যান্সার। আর আমেরিকার যে কোম্পানিটা তোমার কাছ থেকে কাজটা করে নিল, ওটার নাম হলো আউটসোর্সিং। যদি বুঝে থাকো তাহলে ইয়েস লিখে কমেন্ট করো। আর তোমরা জানো আমি আইসিটির একটি স্পেশাল কোর্স চালু করছি, তাহলে তোমাদের 199 টাকার কোর্স। এটার মধ্যে অনেক উপকৃত হবা তোমরা। এখানে এমসিকিউ পেয়ে যাবা, বেসিক ক্লাস পেয়ে যাবা এবং বোর্ড প্রশ্নের সলিউশন পেয়ে যাবা। আর সবচেয়ে বড় কথা, প্রতিটা অধ্যায়ের শীট পেয়ে যাবা পিডিএফ আকারে এবং সাজানো গোছানোর শীটগুলো। এর জন্য দ্রুত তোমরা ভর্তি হওয়ার জন্য এই নাম্বার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। দেখো 199 টাকা কোনো ব্যাপারই না, একটা ফ্যাক্টরি না। তুমি যদি অফলাইনে প্রাইভেট পড়তে যাও তাহলে তোমার এই 199 টাকা তো ভাড়া যাবো 2 দিন প্রাইভেটে গেলেই, স্যারের বাসায় গেলেই। আর এটা তুমি ঘরে বসেই সহজে পাচ্ছ এবং ক্লাসগুলো পাচ্ছ। তুমি ক্লাসগুলো যদি আমার ক্লাসগুলো বোঝো তাহলে এই বোকামি করে না, ভর্তি হয়ে যাও। আর তা না হলে তুমি যে স্যারের ক্লাসই বোঝো না কেন, ওই স্যারের কোর্সটা তুমি কিনে ফেলো, তুমি উপকৃত হবে বলে আশাবাদী। এখন চলো আমরা পরের বিষয়গুলো বুঝি। যেমন 3 নাম্বার বলছে শিক্ষা বা ই লার্নিং। ই লার্নিং কি? এই যে তুমি যে আমার ক্লাসগুলো দেখতেছো, এটাই হলো ই লার্নিং, মানে দূরবর্তী শিক্ষা। চিকিৎসা মানে টেলিমেডিসিন। টেলি শব্দের অর্থ দূর, আর মেডিসিন শব্দের অর্থ হলো চিকিৎসা। তাহলে বলো তো টেলিমেডিসিনের বাংলাটা কি হলো? দূর চিকিৎসা। তুমি যদি অনলাইন প্রযুক্তি ব্যবহার করে দূরের কোনো ডাক্তারের পরামর্শ নেও, তাহলে ওটার নাম হলো টেলিমেডিসিন। তারপর দেখো মাঝে মাঝে তোমরা বলো না টেলিভিশন। টেলি শব্দের অর্থ দূর, আর ভীষণ শব্দের অর্থ কি বলো? দর্শন। তাহলে টেলিভিশনের বাংলাটা শিখে দিলাম দূরদর্শন। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখছো তারা দূরদর্শন লিখে কমেন্ট করো, তাহলে বুঝবো তুমি এটা দেখছো। এখন সব
5 নম্বর হলো গবেষণা, বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণ, অফিস অটোমেশনটা পড়বা। বাসস্থানের মধ্যে স্মার্ট হোম ইম্পর্টেন্ট। স্মার্ট হোম কি, জাস্ট সুইচ ভিত্তিক, সুইচ টিপি দিলা মশারিটা টাঙিয়ে গেল, সুইচ টিপি দিলা টেলিভিশন স্টার্ট হয়ে গেল, সুইচ টিপি দিলা ফ্যানটা চলতে শুরু করলো। এগুলোর মধ্যে যেগুলোর মধ্যে টোটাল সব কিছু তথ্য প্রযুক্তি নির্ভর যে হোম, ওটার নামই হলো স্মার্ট হোম। ব্যবসা বাণিজ্যের জন্য ই কমার্স, তো ই কমার্সের সুবিধা অসুবিধাগুলো লিখতে পারবে না। দেখো তুমি একটা পণ্য কিনলা, সহজে যদি তোমাকে দিয়ে দেয়, আবার যদি পণ্যটা তুমি পাও তাহলে দেখো, যদি সহজে পাও তাহলে এটা তোমার সুবিধা, আর দেখো অনেক সময় কিন্তু প্রতারণা করা হয়, এটা হলো অসুবিধা। এভাবে তোমরা কিন্তু অনেক লিখতে পারবে, আমি আশাবাদী। এরপর সংবাদপত্র হলো অনলাইন পত্রিকা, বিনোদন, সামাজিক মাধ্যম হিসাবে ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, এগুলো একটু পড়বা। সাংস্কৃতিক বিনিময়, এটুকু পড়লেই হবে। এখন আসো আমরা এই আউটসোর্সিং করার জন্য কোন কোন সফটওয়্যার লাগে এটা একটু ভালো করে বোঝো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো আউটসোর্সিং করার জন্য স্ক্রিপ্ট লঞ্চার, উডেক্স, এটার বর্তমান নাম হলো আপওয়ার্ক। তো এইগুলাতে তোমরা ইচ্ছা করলে এখনই আইডি খুলে এই তোমরা জব করতে পারবা, জব সার্চ করতে পারবা। যারা দক্ষ আছো এখনই চাকরি করতে পারবা। freelancer.com, বিলান্সার, ফিভার, গুরু, বি ওয়ার্কার। তো এইগুলো হচ্ছে তোমাদের আউটসোর্সিং এর সফটওয়্যার। এগুলি স্ক্রিনশট দিয়ে রাখো এবং মুখস্থ করে তামা করে ফেলো, কারণ এগুলো কিন্তু পরীক্ষায় প্রতিটাই আসবে। কিছুক্ষণ পরে এমসিকিউ সলিউশনে কিন্তু আমি দেখাবো। আর আউটসোর্সিং আর ফ্রিল্যান্সিং এর পার্থক্যটা একটু স্ক্রিনশট নিয়ে রাখো। আমি কিন্তু তোমাদেরকে বলছি, আউটসোর্সিং হলো যে কোম্পানি যারা কাজ দেয়, আর ফ্রিল্যান্সিং হলো যারা ওই কোম্পানির কাজটা করে, মানে কোম্পানির কর্মীবৃন্দ হলো ফ্রিল্যান্সার, আর যারা কোম্পানি কাজটা করায় তারা হলো আউটসোর্সিং করায়। তাহলে এখন আসো আমরা এমসিকিউগুলো সলিউশন করি, দেখো কত সহজে তুমি করতে পারো। তাহলে এখন আসো আমরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে কি বলছে দেখো, বিশ্বগ্রামের কারণে কি হয়, বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পায়। ভেরি গুড, এটাই রাইট। দেখো মোবাইল ফোন আসার পরে থেকে তুমি কিন্তু কোনো ছোটোখাটো প্রয়োজনে কিন্তু রুমের বাইরেই যাও না, ওই ফোন দিয়ে কাজ ছাড়ো। সকল বিনোদনও কিন্তু তুমি মোবাইলে নাও, খেলাধুলা করার জন্য বাইরে যাও না। আগেকার দিনে তোমার বাপ চাচারা দেখবে মাঠে গিয়ে খেলাধুলা করছে, এখন তোমরা কি করো, মোবাইলে বিভিন্ন ধরনের গেম খেলে ফেলো। তাহলে আমাদের কি হইতেছে বলো, বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পাচ্ছে। তো ক্লাসগুলো বুঝতেছো না, এটা কমেন্টের থ্রুতে জানাও। দেখো 3 নম্বর কি বলছে, কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট। কিছুক্ষণ আগে কিন্তু তোমাকে বেসিকটা শেখানো হয়েছে, অবশ্যই ইন্টারনেট। এরপর আসো 4 নম্বর কি বলছে দেখো, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত। দেখো ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসারের কারণে আমাদের বিশ্বগ্রামটা এত প্রসারিত হয়েছে। 5 নম্বর কি বলছে বলে, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে। এটা অ্যান্সার হবে ওয়েবএক্স। এটা একটা জনপ্রিয় সফটওয়্যার। তাছাড়া তোমরা জানো যে এই জুমের মাধ্যমেও ক্লাস করা যায়, আর বর্তমানে তো ফেসবুকেও করতেছো। তবে এটা হলো সবচেয়ে ভালো সফটওয়্যার, এর জন্য এটা রাইট অ্যান্সার। এখন আসো আমরা 6 নম্বর কি বলছে দেখো, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়। স্যার একটু আগে বলাইছি, কর্মসংস্থান লেখা থাকলে আর কোনো কথা নেই, আউটসোর্সিং। এরপর দেখো 7 নম্বরে কি বলছে, 7 নম্বরে বলছে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। এই যে বাবা একটু আগে এসে গেলাম, ওডেক্স। আমি একটু প্রমাণস্বরূপ একটু দেখাই। এই যে দেখো প্রমাণ হিসাবে দেখো, এই যে কিছুক্ষণ আগে কিন্তু এই যে ওডেক্স পড়াইছি, ওডেক্স বা আপওয়ার্ক, এটাই কিন্তু এখন আসছে যে কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস। অবশ্যই কিন্তু ওডেক্স, অবশ্যই কি বলো, ওডেক্স। দেখো আমরা 8 নম্বরে চলে যাই। আউটসোর্সিং কি দেখো, আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক কাজ। কি ভিত্তিক কাজ, ইন্টারনেট ভিত্তিক কাজ। এবার চলো আমরা 9 নম্বরে চলে যাই। 9 নম্বরে কি বলছে দেখো, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলা হয়। ব্যবসা পরিচালনা করাকে ই কমার্স বলা হয়, ই কমার্স। দেখো 10 নম্বরে কি বলছে, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন। সঠিকভাবে যদি পরিচালনা করতে চাও তাহলে সফটওয়্যার লাগবে, সফটওয়্যার সাথে কিন্তু তুমি সহজে পরিচালনা করতে পারবা না। এখন আসো আমাদের ভার্চুয়াল রিয়েলিটির প্রশ্নগুলো আসছে। ভার্চুয়াল রিয়েলিটি কি বলছে, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি। সিমুলেশন হলো ভার্চুয়াল রিয়েলিটি। এখন আসো আমরা ভার্চুয়াল রিয়েলিটির বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলি। তাহলে ভার্চুয়াল রিয়েলিটি হলো আসলে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী। তো এই ভার্চুয়াল রিয়েলিটি করার জন্য তোমার কিছু গুরুত্বপূর্ণ বিষয় লাগবে। একটা লাগবে হলো হেড মাউন্টেন ডিসপ্লে, যার মাথার মধ্যে পড়তে হবে হেড মাউন্টেন ডিসপ্লে। পরে হলো ডেটা গ্লাভস, যেগুলো যে গ্লাভস সাথেও কীভাবে পড়তে হয়। আর হলো বডি সুইট, এইগুলো লাগবে তোমার উপাদান এই ভার্চুয়াল রিয়েলিটি তুমি যদি স্থাপন করতে চাও। এখানে এই সিএমডির পূর্ণরূপটা কিন্তু বারবার আসে। এই সিএমডি হলো বিশেষ ধরনের চশমা, এটা হলো হেড মাউন্টেন ডিসপ্লে, বুট স্যুট, হ্যান্ড গ্লাভস, এগুলো লাগবে। তো এখন আসো ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় প্রয়োগ করা হয়। দেখো বিনোদনে, যানবাহন চালানোর জন্য। দেখো আজকাল মেয়েরা
কিন্তু ঘরে বসে যানবাহন চালাতে পারে, যেমন ট্রাক বলো, প্রাইভেট কার বলো, বিমান বলো, সব কিছু কিন্তু ঘরে বসেই এগুলো চালানো শেখা সম্ভব। কার মাধ্যমে বলো? ভার্চুয়াল রিয়েলিটি। শিক্ষা, গবেষণা, চিকিৎসা এগুলো সবগুলো পড়ে ফেলবা। এখন আসো স্যার, আমরা এই ভার্চুয়াল রিয়েলিটি পরীক্ষায় আসলে কিভাবে চিনবো যে এটা ভার্চুয়াল রিয়েলিটি? এটা সৃজনশীল, এমসিকিউ এবং ক্ষয়ের জন্য কিন্তু কার্যকর। যেমন যদি দেখো সিমুলেশন লেখা আছে, সিমুলেশন, তাহলে মনে করবো এটা ভার্চুয়াল রিয়েলিটি। সিমুলেশন কি? বাস্তবে কোনো কাজ করার আগে কম্পিউটারে কৃত্রিমভাবে এটা করে দেখানোটাকে বলা হয় সিমুলেশন। যেমন তুমি একটা বাসা করছো, বাসা করবো, ওই বাসাটা তুমি তৈরি করার আগে যদি কম্পিউটারে প্রসেস করে দেখো, তাহলে ওটার নামই হবে সিমুলেশন। এরপর ত্রিমাত্রিক ইমেজ, ত্রিমাত্রিক ইমেজ যে কত প্রশ্ন আসছে, ত্রিমাত্রিক ইমেজ বা 3D ইমেজ, ত্রিমাত্রিক ইমেজ বা 3D ইমেজ, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। কৃত্রিম পরিবেশ, কল্পনায় তুমি চাঁদের দেশে হাঁটলা, কল্পনায় তুমি মনে করো যে আমেরিকার শহরটা ঘুরলা, কল্পনায় তুমি পদ্মা সেতুটা দৌড় পারলা, এগুলো সব হলো ভার্চুয়াল রিয়েলিটি। টেলিপ্রেজেন্স, এটাও কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি। বাস্তব জগতের অনুকরণ, ব্যবহারকারী নিজেকে অন্য জগতে অনুভব করলো। অন্য জগতে কীরকম? তুমি ফ্রি ফায়ার, পাবজি গেম খেলা শুরু করলা, তুমি দেখো খেলতে খেলতে ওই গেমের মধ্যে ঢুকে যাও, এটাও হলো ভার্চুয়াল রিয়েলিটি। কম্পিউটারের সৃষ্ট পরিবেশে বিচরণ, মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশগুলোর গঠন কার্যপ্রণালী। আর দেখো শল্য চিকিৎসা, মানে চিকিৎসকদের, নবীন চিকিৎসকদের প্রশিক্ষণের জন্য কিন্তু ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়। এগুলো কিন্তু সৃজনশীল উড়াই দেবো, দিয়া বলবো এটা কোন প্রযুক্তি, তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে মুখস্থি করে ফেলো। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা ইয়েস লেগে কমেন্ট করো। আর আমার 199 টাকা কোর্সে ভর্তি হওয়ার জন্য জাস্ট এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। 199 টাকা বড় কথা না, আমি স্মার্ট বোর্ডে ক্লাসগুলো নিয়ে রাখছি বলেই এই প্রাইজে তোমাকে ক্লাসগুলো দিতে পারতেছি। এর জন্য দ্রুত সময় ভর্তি হওয়ার জন্য তোমরা যদি আমার ক্লাসগুলো জেনুইনলি বুঝো, তাহলে দেরি না করে ভর্তি হয়ে যাও দ্রুত। তো এখন আসো আমরা এমসিকিউগুলো সলিউশন করে ফেলি। কি বলছে দেখো, এখন আবার কি বলছে দেখো, কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্রে কোনটি? অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি। এরপর দেখো কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়? দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে অবশ্যই ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহৃত হয়। ত্রিমাত্রিক কথা থাকলে আর কোনো কথা নাই, ওটাই ভার্চুয়াল রিয়েলিটি, বলে দিচ্ছি কিছুক্ষণ আগে। দেখো 13 নম্বর, ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয়? অবশ্যই ত্রিমাত্রিক থাকলে কোনো কথা নাই, 3D, ত্রিমাত্রিক এগুলো থাকলে ত্রিমাত্রিক দিয়ে দিবা। এরপর 14 নম্বর দেখো কি বলছে, সাধারণভাবে ভার্চুয়াল রিয়েলিটির পরিবেশ হলো ত্রিমাত্রিক। আবারও দেখো সেম প্রশ্ন, এগুলো কিন্তু প্রতিটাই বোর্ড প্রশ্নে আসছে। এরপর দেখো 15 নম্বর এবং 16 নম্বর কি বলছে। 15 নম্বর বলছে টেলিপ্রেজেন্সের প্রয়োগ ক্ষেত্র কোনটি? টেলিপ্রেজেন্স কিছুক্ষণ আগে তোমার পড়ানো হয়েছে, বিআর মানে ভার্চুয়াল রিয়েলিটি। দেখো কিছুক্ষণ আগে পড়াইছে, একটা প্রুফ দেওয়া দেই। এই যে দেখো টেলিপ্রেজেন্স, এই যে টেলিপ্রেজেন্স দেখো কিছুক্ষণ আগে আমি পড়াইছি টেলিপ্রেজেন্স, ওইটাই কিন্তু এমসিকিউ অলরেডি পেয়ে গেছো। তো এখন সব ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচএমডি কোন দিকে নির্দেশ করে? এইচএমডি এটা হলো এক ধরনের বিশেষ চশমাকে নির্দেশ করে। 17 নম্বর কি বলছে দেখো, 17 নম্বর বলছে যে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তিকে কি বলা হয়? মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বলা হয়। বলছে মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি? দেখো মানুষের চিন্তা ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তির নাম হলো তোমার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এখন চলো এটার বেসিক ক্লাসটা আমরা করে আসি। দেখো কৃত্রিম বুদ্ধিমত্তাটা হলো যে মানুষের চিন্তা ভাবনাগুলোকে যদি কৃত্রিম উপায়ে কোনো যন্ত্রের মাধ্যমে প্রকাশ করা হয়, তাকেই বলা হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এই শব্দটি প্রথম উল্লেখ করেন হলো জন ম্যাকার্থি। এর জন্য জন ম্যাকার্থিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক বলা হয়, আর অ্যালান টুরিংকে প্রতীকীট বলা হয়। এটা একটু মাথায় রাখবা। আর এই টার্ম থেকে প্রচুর এমসিকিউ আসে, এর জন্য মনোযোগ দেয়। এটা দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রসমূহ কী কী বলে? মেশিন লার্নিং, এটাকে বলা হয় ডিপ লার্নিং। এনএলপি এর পূর্ণরূপটা কি দেখো? ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। তারপর স্পিচ রিকগনিশন, স্পিচ টু টেক্সট, রোবোটিক্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো রোবোটিক্স, ভিশন ইমেজ প্রসেসিং। এগুলি স্ক্রিনশট দিয়ে মুখস্থ করে ফেলো। এরপর দেখো এইখান থেকে এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণ আসে এবং সৃজনশীল আসতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি প্রয়োগ করার জন্য যে ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় সেগুলো দেখো। 1 নম্বর হলো সি, C++, জাভা, ম্যাটল্যাব, পাইথন, শার্দুলো, প্রোলগ, লিপস, ক্লিপসার। এখান থেকে কিন্তু এমসিকিউ বারবার আসবে। এরপর দেখো যে কাজটা তোমার করতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির এই কয়েকটা বিষয় তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। নাম্বার 1 সুপারভাইজড লার্নিং কি? সুপারভাইজড লার্নিং হলো জাস্ট কম্পিউটারকে আগে থেকে ইনপুট এবং আউটপুট দেওয়া থাকে, সেই অনুযায়ী কাজ করে। এরপরে হলো আনসুপারভাইজড লার্নিং, এটা কম্পিউটার ইনপুট দেওয়া থাকে কিন্তু আউটপুটগুলো বলে দেওয়া থাকে না, আউটপুটগুলো কম্পিউটার নিজের মতো তৈরি করে।
আরেকটা আছে হলো রিইনফোর্সমেন্ট লার্নিং। এটা হলো কম্পিউটারকে ইনপুট আউটপুট কিছুই দেওয়া থাকে না, এটা কম্পিউটার একাই ভুল করতে করতে শিখে, ভুল করতে করতে সমাধানগুলো খুঁজে বের করে। তাহলে এইগুলো একটু মাথায় রাখবা। এখন আসো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সকল প্রয়োগ, মানে কি কি কোন কোন জায়গায় এই এআই প্রযুক্তিটা আমরা ব্যবহার করতে পারি। এক নম্বর হলো রোবোটিক্স, ড্রাইভার বিন, স্বয়ংক্রিয় গাড়ি, আবহাওয়ার সবল ভবিষ্যৎবাণী, চিকিৎসা ক্ষেত্রে, ফাইন্যান্স, অটোমোবাইল, সার্ভেইলেন্স, মিডিয়া, এন্টারটেনমেন্ট, শিক্ষা, স্পেস, বিমান চালানো। এগুলি স্ক্রিনশট দিয়ে একদম তামা তামা করে ফেলো। এখন চলো আমরা এমসিকিউগুলো সলিউশন করি। তাহলে দেখো 18 নম্বর কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি। দেখো এই যে এখানে দেখো পাইথন ব্যবহৃত হয় না, কোবল ব্যবহৃত হয় না, এইচটিএমএল ব্যবহৃত হয় না, প্রলগ ব্যবহৃত হয়। কিছুক্ষণ আগেই কিন্তু আমি তোমাকে এটা পড়াইলাম, প্রলগ। এই যে দেখো এই যে এখানে দেখো প্রলগ, এই যে এখানে পড়াইছি, ওইটাই কিন্তু এমসিকিউ এ আসছে। এরপর আসো দেখো আমরা 19 নাম্বার কি বলছে, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত কোথায় ব্যবহৃত হয়। কৃত্রিম বুদ্ধিমত্তাগুলো মূলত তোমার রোবোটিক্সে ব্যবহৃত হয়। দেখো যে রোবোটিক্স আছে, তো এই রোবোটিক্সে ব্যবহৃত হয়। এখন চলো আমরা এই 20 নাম্বার প্রশ্নের সলিউশন করি। 20 নাম্বার কি বলছে দেখো, রোবোটিক্স কি। রোবোটিক্স হচ্ছে একটা রোবট বিজ্ঞান। এখন আসো আমরা এই রোবোটিক্স কি, রোবোটিক্স হচ্ছে রোবট বিজ্ঞান। এখন আসো আমরা এই রোবোটিক্সের বেসিক ক্লাসটা করে ফেলি। এখন চলো রোবোটিক্স কি। প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন এবং রোবটের প্রয়োগ ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয় তাই হচ্ছে রোবোটিক্স। এখন আসো এটি তৈরি হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নীতির উপর ভিত্তি করে। এটা কিন্তু আমরা এমসিকিউ অলরেডি পড়ছি, আরও এমসিকিউ সামনে আসতেছে। রোবট শব্দটি এসেছে স্লাভিক শব্দ রোবটা থেকে, রোবটা। দেখবা হিন্দি একটা সিনেমা আছে রোবট সিনেমা, ঐশ্বরিয়া রায়ের একটা গান আছে হাই রোবটা। তো এই রোবটা শব্দের অর্থ কি আজকে বলো তো দেখি। এটা শব্দের অর্থ হলো, রোবটা শব্দের অর্থ হচ্ছে শ্রমিক। রোবটা শব্দের অর্থ কি বলো, শ্রমিক। আর এটা কি শব্দ, স্লাভিক শব্দ। এখন আসলে অ্যাকচুয়েটর কি, অ্যাকচুয়েটর হচ্ছে এক ধরনের স্বয়ংক্রিয় মোটর যা দিয়ে এই তোমার রোবটের হাত পা এগুলো নাড়াচাড়ার কাজে ব্যবহার করা হয়। আর এইটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। কাজের প্রয়োজনে রোবটকে 360 ডিগ্রি কোণে ঘোরানো যায়, মানে টোটাল 4 দিকে ঘোরানো যায় রোবটকে কাজের প্রয়োজনে। রোবটের গাঠনিক বিশেষত্ব হচ্ছে 3টা, গাঠনিক বিশেষত্ব করা বলো 3টা। কি কি, এক নম্বর হলো যান্ত্রিক গঠন, 2 নম্বর হলো বিদ্যুৎ সরবরাহ, 3 নম্বর হলো কম্পিউটার প্রোগ্রামিং। আর কি কি কাজে ব্যবহার করা হয়, বিপজ্জনক কাজে, শিল্প কারখানায়, সুখ্যাতি সুক্ত কাজে, চিকিৎসা ক্ষেত্রে, শিল্প বিনোদনের, নিরাপত্তায়। এগুলো স্ক্রিনশট দিয়ে রাখো, এগুলো তেমন ইম্পর্টেন্ট না, তবে মাঝে মধ্যে আসলে বানাই লিখতে পারবা। দেখো 21 নম্বর কি বলছে, রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে, 3টি, যে মাত্র পড়ে আসলাম। এরপর হলো আমরা 22 নম্বরে চলে যাই, কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায় বলো, 360 ডিগ্রি কোণে ঘোরানো যায়। 23 নাম্বার, মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি। রোবোটিক্স হচ্ছে মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি। 24 নম্বর কি বলছে দেখো, কোন পদ্ধতিতে অ্যাকচুয়েটর ব্যবহৃত হয়। দেখো অ্যাকচুয়েটর ব্যবহৃত রোবট, একটু আগে বললাম। 25 নাম্বার, কোনটি রোবটের ব্যবহার, জটিল সার্জারি চিকিৎসায় রোবট ব্যবহার করা হয়। দেখো 32 নাম্বার কি বলছে, বায়োমেট্রিক্স আর বায়ো ইনফরমেটিক্স। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি। বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তির নাম হচ্ছে বায়োমেট্রিক্স। এখন চলো আমরা এই বায়োমেট্রিক্সের বেসিক ক্লাসটা করে আসি। তো বায়োমেট্রিক্স কি, দেখো বায়ো শব্দের অর্থ হলো জীবন, আর মেট্রিক্স শব্দের অর্থ পরিমাপ, অর্থাৎ জীবন সম্পর্কে পরিমাপ। আর বায়োমেট্রিক্স দ্বারা একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। কিভাবে বলো, অদ্বিতীয়ভাবে। তো এই বায়োমেট্রিক্স পদ্ধতির উদ্ভাবক হচ্ছে ইসাক এসিমভ। এটা কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। তো বায়োমেট্রিক্সে সাধারণত দুটো জিনিস তোমাকে পড়তে হবে, একটা হলো শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি, আর হলো আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি। শরীরভিত্তিক বায়োমেট্রিক্স পদ্ধতি কোনগুলো, যেমন ফিঙ্গারপ্রিন্ট, তোমার রেটিনা, আইরিস, এগুলো হচ্ছে শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। আর আচরণগত বায়োমেট্রিক্স হচ্ছে যেমন কিবোর্ড টাইপিং, তোমার হাতের লেখার স্পিড, এগুলো হচ্ছে। এখন আসো কিভাবে বুঝবা এটা বায়োমেট্রিক্স। দেখো এই ধরনের বিষয়গুলো যদি তুমি কোনো উদ্দীপকে দেখো, সৃজনশীল হোক, এমসিকিউ হোক, তাহলে সহজেই তুমি বলবো এটা হলো বায়োমেট্রিক্স। যেমন বিষয়টা কি, যেমন ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপ, আইরিশ স্ক্যান, চোখের আইরিশ স্ক্যান, হাতের রেখা শনাক্তকরণ, রেটিনা স্ক্যান, ফেস রেকগনিশন, ভয়েস রেকগনিশন, কণ্ঠস্বর শনাক্তকরণ, মুখমণ্ডল শনাক্তকরণ, প্লাম প্রিন্ট, হাতের তালুর ছাপ, হ্যান্ড জিওমেট্রি, হাতের গঠন, ডিএনএ টেস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। ডিএনএ পর্যবেক্ষণ করার জন্য কি কি কাজ করা হয় বলো, রক্তের মাধ্যমে, চুলের মাধ্যমে, আঙ্গুলের নখ দিয়ে কিন্তু ডিএনএ, বা মুখের লালা দিয়ে ডিএনএ সংগ্রহ করা হয়। কোন কোন জায়গা থেকে ডিএনএ সংগ্রহ করা হয় এটা কিন্তু আসতে পারে, এটি স্ক্রিনশট দিয়ে রাখলে তামা তামা করে ফেলো, অনেকগুলো এমসিকিউ এমনিতেই পারবে এটা পারলে। এখন আসলে বায়োমেট্রিক্সের ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন এবং সিম ক্রয় বিক্রয়, সিম ক্রয়ের ক্ষেত্রে সাধারণত এই বায়োমেট্রিক্স ব্যবহার করা হয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, খুবই ইম্পর্টেন্ট। এখন দেখো বায়ো ইনফরমেটিক্স কি। বায়ো ইনফরমেটিক্স হচ্ছে জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স,
ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ যাবতীয় কাজে ব্যবহার করা হয়। এখন আসো এই যে বায়ো ইনফরমেটিক্স টোটাল 4টা বিষয় নিয়ে গঠিত। কি কি? আণবিক জীববিদ্যা ও মেডিসিন, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য, ডেটাবেস প্রোগ্রামিং আর গণিত আর পরিসংখ্যান। দেখো এখানে কোন কোন সাবজেক্টের কথা বলা আছে, জীববিজ্ঞান, গণিত, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, এগুলোতে কিন্তু এমসিকিউ আসতে পারে। তো এখন আসো পরে কি শিখবো আমরা, কীভাবে বুঝবো এটা বায়ো ইনফরমেটিক্স। যদি কোনো উদ্দীপক বা এমসিকিউর মধ্যে দেখো এই ধরনের বাংলাগুলো লেখা আছে, জিনোম সিকুয়েন্স, প্রোটিন সিকুয়েন্স, মলিকুলার মেডিসিন, জিন থেরাপি, ওষুধ তৈরি, বজ্র পরিষ্কারকরণ, জলবায়ু পরিবর্তন গবেষণা, বিকল্প শক্তির উৎস সন্ধান, জীবাণু অস্ত্র তৈরি, ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস, খুবই গুরুত্বপূর্ণ, জিন ফাইন্ডিং, প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণ, বিবর্তনের রহস্য উন্মোচন, এই টাইপ কিছু লেখা থাকলে তাহলে তুমি নিশ্চিত বুঝবো এটা হলো বায়ো ইনফরমেটিক্স। তাহলে দেখো 32 নম্বর কি বলছে, বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্তকরণের প্রযুক্তি কোনটি? জীবকে শনাক্তকরণ করতে বলছে বৈশিষ্ট্য, তাহলে অবশ্যই বায়োমেট্রিক্স। 33 নম্বর কি বলছে, বায়োমেট্রিক্সের রাসায়নগত বৈশিষ্ট্য কোনটি? কি স্ট্রোক, কারণ হলো ডিএনএ, মুখমণ্ডল, রেটিনা, এগুলো শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। এখন 34 নম্বর কি বলছে, অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ, তার আর কোনো কথা নাই, অদ্বিতীয় বললে বায়োমেট্রিক্স। দেখো 35 নম্বর কি বলছে, 35 নম্বর বলছে জিন ফাইন্ডিং গবেষণায়, জিন ফাইন্ডিং গবেষণায় কি ব্যবহার করা হয়? দেখো জিন ফাইন্ডিং গবেষণায় অবশ্যই আমাদের বায়ো ইনফরমেটিক্স ব্যবহার করা হয়। দেখো 36 নাম্বার কি বলছে, 36 নাম্বার বলছে হলো ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়? ডিএনএ পর্যবেক্ষণে মানব শরীরের রক্ত ব্যবহার করা হয়। 37 নাম্বার ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন, ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? এটা হবে তোমাদের বায়োমেট্রিক্সের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন সিম কেনার সময়। আমাদের 38 নাম্বার কি বলছে, মোবাইল সিম ক্রয় কোন প্রযুক্তি? মোবাইল সিম ক্রয় করার সময় বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। 39 নাম্বার কোনটি বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়? দেখো যে রসায়ন বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়, প্রোগ্রাম, গণিত, পরিসংখ্যান, ডেটাবেস, এগুলো সবগুলোই বায়ো ইনফরমেটিক্সের উপাদান নয়, শুধু হলো রসায়ন। এখন 40 নাম্বার কি বলছে, দেখো প্রোটিনের সিকুয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি? বায়ো ইনফরমেটিক্স। কোনটি বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য? দেখো জৈবিক ডেটার সমাহার, এটাই বায়ো ইনফরমেটিক্সের বৈশিষ্ট্য। 42 নাম্বার কি বলছে, দেখো নিচের কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেস অ্যালগরিদম বায়ো ইনফরমেটিক্স, জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো বায়ো ইনফরমেটিক্স। দেখো বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কার করেন কোন প্রযুক্তি? বায়ো ইনফরমেটিক্স। দেখো 45 নম্বর কি বলছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে? দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক হলো পাল বার্গ। এটা আমরা একটু বেসিক আলোচনা করে আসি। দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি? জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো জাস্ট একাধিক জীবের জিনোমকে একত্রে জোড়া লাগিয়ে উচ্চ ফলনশীল বা হাইব্রিড কোনো কিছু তৈরি করা। তাহলে দেখো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে সাধারণত হাইব্রিড বা উচ্চ ফলনশীল নামে কোনো কিছুকে বুঝবো আমরা। 1951 সালে তোমার উইলিয়ামসন জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন। আর পাল বার্গকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়, যে পাল বার্গ, এটা একটু নোট করে রাখবা। তো এখন প্রশ্ন হলো স্যার জিনোম কি? জিন কি? দেখো জিন হলো ডিএনএর ভিতরে অবস্থিত ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলোর নাম হলো জিন। আবার স্যার ডিএনএ কি? দেখো যেরকম ক্রোমোজোম আছে, সায়েন্সের স্টুডেন্টরা বুঝবা, ক্রোমোজোমের ভিতরে যে ডাবল হেলিক্স যে কাঠামোগুলো থাকে সেইগুলোর নাম হলো ডিএনএ। আর ডিএনএর ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ থাকে সেগুলোর নাম হলো জিন। আর একাধিক জিন যদি একত্রে যুক্ত থাকে 10 থেকে 20,000 জিন, তাহলে তার নাম হলো জিনোম। আর এখন লক্ষ্য করো আরেকটা প্রশ্ন আসে মাঝে মধ্যে, যে রিকম্বিনেন্ট ডিএনএ কি? দেখো ব্যাকটেরিয়ার জিনোমের সাথে মানুষের জিনোম জোড়া লাগিয়ে যে নতুন ডিএনএ তৈরি করা হয় তাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ। আরেকটা মনে রাখবা, জিএমও কি? রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। এটা কিন্তু জিএমও, সংক্ষেপে কি বলা হয়? জিএমও। এটা কিন্তু বারবার পরীক্ষায় আসবে। এরপর যা পড়বা তা হলো যেমন তোমার এই ব্যবহার, পরিবর্তিত ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্ট থেকে মানবদের ইনসুলিন তৈরি করা হয়। ইস্ট আর কি বলো, ইকোলাই ব্যাকটেরিয়া থেকে কি তৈরি করা হয়? ইনসুলিন। হরমোন বৃদ্ধি, বামনত্ব, ভাইরাসজনিত রোগ, ক্যান্সার, এইডস, এগুলার চিকিৎসায় যে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহৃত হয়। জিন প্রযুক্তির মাধ্যমে তৈরি বেগুনি রঙের উপসিদান, বেগুনি রঙের কি দান বলো? উপসিদান, যা ব্যাপক সারা ফেলছে সারা বিশ্বে। এরপর বাংলাদেশ, যেমন বাংলাদেশের একজন বিজ্ঞানী এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তার আমরা জনাব মাকসুদুল আলম। তিনি পাটির জিনোম সিকুয়েন্স আবিষ্কার করেন। পাটির কি বলো? জিনোম সিকুয়েন্স আবিষ্কার করেন।
তাহলে এখন চলো 45 নম্বর কি বলছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনককে পার্ল বার্ক, একটু আগে পড়ে আসলা। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়? উচ্চ ফলনশীল বললেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এরপর আসে দেখো 47 নম্বর কি বলছে, কোনটি ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি? দেখো নতুন সিকোয়েন্স তৈরির প্রযুক্তি হলো তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিং। 48 নম্বর, টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়ার এর সাথে সংশ্লিষ্ট পদ্ধতির নাম হলো ন্যানো টেকনোলজি। এখন আসলে আমরা ন্যানো টেকনোলজির ক্লাসটা করে আসি। চলো আমরা ন্যানো টেকনোলজি বলতে কি বুঝো এটা শিখবো। ন্যানো টেকনোলজি হলো যে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে যদি আমরা 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তোমার তৈরি করি এবং ব্যবহার করি, তাকে বলা হয় ন্যানো টেকনোলজি। আর ন্যানো শব্দটা গ্রিক শব্দ ন্যানোস থেকে আসছে, যার আবেদনিক অর্থ ড্রাফট বা বামন বা ক্ষুদ্রাকৃতির প্রাণী। ক্ষুদ্রাকৃতির কি বলো? প্রাণী, এখানে প্রাণী হবে। আর ন্যানো টেকনোলজিটি প্রথম ব্যবহার করেন হলো নোরিও তানিগুচি, জাপানের। আর এটার জনক হলো রিচার্ড ফাইনম্যান। মাঝে মধ্যে পরীক্ষায় আসে ন্যানো টেকনোলজির জনককে, রিচার্ড ফাইনম্যান। আবার ন্যানো পার্টিকেল কি? দেখো 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলেই তাকেই বলা হয় ন্যানো পার্টিকেল। আরেকটা প্রশ্ন পরীক্ষায় আসে যে 1 ন্যানোমিটার সমান হোয়াট মিটার? এটার অ্যান্সার হবে 1 ন্যানোমিটার সমান হলো 10⁻⁹ মিটার। আর প্রশ্নটা এরকম করে আসতে পারে 1 মিটার সমান হোয়াট ন্যানোমিটার, তাহলে অ্যান্সার হবে 10⁻⁹ ন্যানোমিটার। তার মানে 1 ন্যানোমিটার থেকে মিটারে যেতে গেলে 10⁻⁹ হয়, আর 1 মিটার থেকে ন্যানোমিটার যেতে গেলে 10⁻+9 হয়। এটা একটু মাথায় রাখবা, নাহলে কিন্তু প্যাচ খেয়ে যাওয়া। এখন আসো, ন্যানো প্রযুক্তি ব্যবহৃত হয় 2 পদ্ধতিতে। একটা হলো ক্ষুদ্র থেকে বৃহৎ, এটাকে বটম আপ প্রসেস বলা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে বড় জিনিস তৈরি করাকে বলা হয় বটম আপ। আর বড় জিনিস ভেঙে ক্ষুদ্র ক্ষুদ্র কোনো কিছু তৈরি করাকে বলা হয় টপ ডাউন। কি ডাউন? টপ ডাউন। আর বর্তমানের যে ইলেকট্রনিক্স, এগুলো সব হলো টপ ডাউন পদ্ধতির। কোন পদ্ধতির? টপ ডাউন পদ্ধতির। এখন আসো, ন্যানো টেকনোলজির ব্যবহারগুলো খুব ইম্পর্টেন্ট। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্ট তৈরি করতে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। প্যাকেটের ভিতরে খাদ্যদ্রব্য প্যাকেজিংয়ের সময় দেখবা চিপসের প্যাকেটের ভিতরে বিভিন্ন ধরনের প্রলেপ দেওয়া হয়, সিলভারের প্রলেপ, এগুলো সব ন্যানো টেকনোলজি দিয়ে করা হয়। স্মার্টফোনের ক্ষুদ্র যন্ত্র স্থাপন, তোমার যে হাতের মোবাইলটা, ওটার যে ক্ষুদ্র ক্ষুদ্র যন্ত্র, ওটার মধ্যে তোমার এই ন্যানো টেকনোলজি দিয়ে ওই যন্ত্রগুলো স্থাপন করা হয়েছে। আণবিক পর্যায়ে ধাতব পদার্থের পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি হলো ন্যানো টেকনোলজি। সানস্ক্রিন লোশন, ওই যে রোদে বের হইতে যাওয়ার আগে যে লোশন দাও, সেটা হলো সানস্ক্রিন লোশনেও ন্যানো টেকনোলজি প্রয়োগ করা হয়। ময়শ্চারাইজিং লোশন, এটার মধ্যেও ন্যানো টেকনোলজি। স্মার্ট ওষুধ তৈরিতেও এই ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এই বিষয়গুলো জানলে তুমি সহজে বাকিগুলো অ্যান্সার করতে পারবা। তাহলে এখন আসো আমরা শুরু করে দেই। কোন দিকে শুরু করা যায়? দেখো 48 নম্বর, টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিস নির্দিষ্ট আকার দেওয়াকে কি বলা হয়? অবশ্যই ন্যানো টেকনোলজি। ন্যানো, দেখো 49 নম্বর কি বলছে, ন্যানো বোঝায় কোনটি? ন্যানো মানে হলো 10⁻⁹ এটা বোঝায় যে 10⁻⁹ খ নাম্বার অপশন আছে। দেখো 1 ন্যানোমিটার সমান কত মিটার? যে কিছুক্ষণ আগে তোমাকে পড়াইলাম 1 ন্যানোমিটার সমান কত মিটার। 1 ন্যানোমিটার সমান কত মিটার? এটা হবে 10⁻⁹ মিটার। এটা কোন গ নাম্বার অপশনে আছে? তো ন্যানো পার্টিকেলের আকৃতি কত? 1 থেকে 100 ন্যানোমিটার। এটা দারুণ একটা প্রশ্ন আছে। দেখো 10 ন্যানোমিটার সমান কত মিটার? 10 ন্যানোমিটার সমান হোয়াট মিটার? দেখো ন্যানোমিটারকে এই যে এন উঠানোর জন্য 10⁻⁹ দা গুণ করতে হয়। তাহলে কি করবা? এই 10 লিখবা, লেখার পর কি করবা? ওই এন উঠানোর জন্য 10⁻⁹ দা গুণ করবা, আর লিখবা মিটার। তাহলে দেখো দুটোর ভিত্তি এক আছে না? ভিত্তি এক থাকলে কি হবে? যে -9, আর গুণ থাকলে কি হয় বলো? প্লাস। এটার উপর পাওয়ার কিন্তু 1 আছে, তার মানে 10⁻⁸। তার মানে দেখো 10⁻⁸ আছে কোথায়? দেখো এই যে 10⁻⁸। এইভাবে যে কোনোটা সলিউশন করতে পারবা। বুঝে থাকলে ইয়েস লেখো, না বুঝে থাকলে নো লেখো। এরপর বলছে দেখো ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়? 2টি, টপ ডাউন আর বটম টপ আপ। দেখো ন্যানো প্রযুক্তিতে কয়টি পদ্ধতি ব্যবহৃত হয়? 2টি। দেখো কিছুক্ষণ আগে পড়াইছি। টপ ডাউন পদ্ধতিতে ব্যবহৃত হয় কোনটিতে? টপ ডাউন। দেখো টপ ডাউন ব্যবহৃত হয় হলো তোমার ন্যানো টেকনোলজিতে। কোন টেকনোলজিতে? ন্যানো টেকনোলজিতে। দেখো 55 নাম্বার কি বলছে, মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কি বলা হয়? ন্যানো টেকনোলজি। 56 নাম্বার কি বলছে, আণবিক পর্যায়ে ধাতব পদার্থের পরিবর্তন নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি? অবশ্যই ন্যানো টেকনোলজি। দেখো 57 নাম্বার কি বলছে, ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথায় থেকে? ন্যানো অবজেক্ট তৈরি করা হয় মলিকুলার কম্পোনেন্ট থেকে। দেখো কিছুক্ষণ আগে পড়লাম সানস্ক্রিন লোশন
আর ময়শ্চারাইজিং তৈরিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? ন্যানো টেকনোলজি। খাদ্যজাত দ্রব্যের মান সঠিক রাখার জন্য কোন টেকনোলজি? ন্যানো টেকনোলজি। এভাবে পড়লে সবগুলা পারবা। এখন আসো 60 নাম্বার কি বলছে? খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত কোন প্রযুক্তি? ন্যানো টেকনোলজি। এখন আসো আমরা এটা একটু মাথায় রাখবা, কম্পিউটারের ইথিক্সের নির্দেশনা হলো 10টা। কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টা? 10টা। নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? এটাকে অন্যের তথ্য নিজের নামে চালিয়ে দেওয়াকে প্লেজিয়ারিজম বলে। এখন আসো হ্যাকিং কি, এটা বুঝে নেই। কোনো কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কে ডেটার উপর অননুমোদিতভাবে অধিকার লাভ করাকে, মানে তোমার কম্পিউটার কেউ যদি তোমার অনুমতি ছাড়াই তোমার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তাহলে তাকে বলা হয় হ্যাকিং। ফিশিং, ফিশিং কাকে বলা হয়? যেমন তোমার হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় মেসেজ দেয় যে তুমি এত টাকার পুরস্কার পাবা, তুমি এটা করছো ওইটা করছো, এই ধরনের বিভিন্ন অ্যাপে দিয়ে যে তোমাকে প্রলোভন দেখায়, ওইগুলোর নাম হলো ফিশিং। আর ফিশিং মানে কি বলো? মাছ মারা না, মাছকে যেরকম মাছের বড়শির মধ্যে আদার দিয়ে বলো যে এই যে মাছ তোমার খাবার, এভাবে মাছটাকে তুমি ধরে নিয়ে আসো না, ঠিক জাস্ট টোপ ফেলা। তো এই ফিশিংটা হচ্ছে তোমাকে অনলাইনে টোপ দেওয়া যে তুমি এত টাকা পাবা, তুমি এটা করবা, বিদেশ যেতে পারবা, এগুলো লিখে যেগুলো দেয় যে ফলস যে মেসেজগুলো, সেগুলো না হলো ফিশিং। অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলা হয়। তো এগুলো একটু পড়বা। এরপর আসো সফটওয়্যার পাইরেসি। কোনো কোম্পানির সফটওয়্যার তুমি যদি অনুমোদন ছাড়াই ব্যবহার করো তাহলে ওটাকে বলা হয় পাইরেসি। আর প্লেজিয়ারিজম হলো কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেখা কর্ম, এগুলোকে যদি তুমি গবেষণা কর্ম এগুলো যদি নিজের নামে প্রকাশ করে ফেলাও, যে অন্যের লেখাটা নিজের নামে প্রকাশ করে ফেলাইলা, তাহলে ওটার নামই হলো প্লেজিয়ারিজম। ডেটা গোপনীয়তা নিশ্চিত করতে ব্যবহৃত প্রযুক্তি হলো এনক্রিপশন। আর কম্পিউটার ইথিক্সের নির্দেশনা কয়টা? 10টা। এটা অলরেডি কিন্তু তোমরা পড়ছো। তাহলে এখন আসো আমরা 62 নাম্বার কি বলছে? নেট ভিত্তিক অন্যের তথ্যকে নিজের নামে চালিয়ে দেওয়াকে কি বলা হয়? প্লেজিয়ারিজম। এখন আসো আমরা 63 নাম্বারে কি বলছে দেখো, অনুমতি ব্যতীত কোনো কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে কম্পিউটার ব্যবহার করাকে বলা হয় হ্যাকিং। একটু আগেই পড়াইলাম। হ্যাকার বলা হয় কাদেরকে? যারা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার অবৈধ প্রবেশ করে। এখন আসো আমরা 65 নাম্বার সলিউশন করব। এআই এর ক্ষেত্রগুলো হলো, এআই হবে, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এর ক্ষেত্রগুলো হলো তোমার মেশিন লার্নিং, রোবোটিক্স, ওয়ার্ড প্রসেসিং না, এর জন্য 1-2 রাইট অ্যান্সার। 65 নাম্বার ক। এরপর দেখো 66 নাম্বার কি বলছে? কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ ক্ষেত্র হলো, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হলো কৃষিক্ষেত্রে, ই কমার্সে, যুদ্ধক্ষেত্রে, সব জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়, এর জন্য 1-2-3। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়, ম্যাটল্যাব আর শার্ডুল ব্যবহৃত হয়। সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট, এইচটিএমএল এর জন্য, এর জন্য না। কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এই দুটা, 1 আর 2 ক নাম্বার অপশনে আছে দেখো। এরপর দেখো 68 নাম্বার কি বলছে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সুবিধা ভোগ করবে কারা? প্রতিরক্ষা বাহিনী, অনলাইন ব্যাংকিং, টেলিমেডিসিন, সব 1-2-3 সব ভোগ করবে। দেখো আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স কোনগুলো দেখো? হাতে করা স্বাক্ষর, এটাও রাইট। কণ্ঠস্বর যাচাইকরণ, এটাও রাইট। 1 আর 3। ডিএনএ পর্যবেক্ষণ কিন্তু আচরণগত বৈশিষ্ট্য না। তাহলে 1-3 কোথায় আছে বলো? 1-3 আছে হলো খ নাম্বারে। 70 নাম্বার কি বলছে? বায়ো ইনফরমেটিক্স ব্যবহৃত হয় কোথায়? ডিএনএ ম্যাপিং আর জিন ফাইন্ডিংয়ে, মেশিন লার্নিংয়ে না। এর জন্য 1 আর 2 রাইট অ্যান্সার, ক নাম্বার অপশনে আছে দেখো। দেখো 71 নাম্বার কি বলছে? বায়ো ইনফরমেটিক্সের ব্যবহারের ক্ষেত্রগুলো হলো জৈব প্রযুক্তি আর জীবাণু অস্ত্র তৈরি, মহাকাশ গবেষণা না। দেখো এগুলো কিন্তু সবগুলো বেসিক ক্লাস কিছুক্ষণ আগে করাই দিয়ে আসছি, তাহলে এগুলো কিন্তু একদম সহজ মনে হবে যারা বেসিক ক্লাস করছো। আর যারা টেনে টেনে দেখতেছো তাদের জন্য কিন্তু বোঝা কঠিন হবে। তাহলে 1 আর 2 কোথায় আছে বলে? যে ক নাম্বার অপশন আছে, এটির রাইট অ্যান্সার। 72 নাম্বার কি বলছে? টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক, বিশেষজ্ঞ চিকিৎসক দরকার, রোগ নির্ণয় কেন্দ্র দরকার এবং বিশেষায়িত নেটওয়ার্কও দরকার। তার মানে 1-2-3 সবগুলোই রাইট। দেখো 74 নাম্বার কি বলছে? ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে সামরিক ক্ষেত্রে, প্রশিক্ষণে, শিক্ষাক্ষেত্রে, সব জায়গায়। 1-2-3 রাইট অ্যান্সার। দেখো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রগুলো কি কি? এক্সপার্ট সিস্টেম, ফাজি লজিক, লার্নিং সিস্টেম, সবগুলাতেই হবে তোমার কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রসমূহ সবগুলোই। দেখো কিছুক্ষণ আগে পরে আসছি। দেখো 76 নাম্বার কি বলছে? আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক্স হচ্ছে, দেখো ফেস রিকগনিশন, এটা আচরণগত না, এটা হলো শরীরবৃত্তীয় বায়োমেট্রিক্স। আর ভয়েস রিকগনিশন আর টাইপিং কি স্ট্রোক, এগুলোই হচ্ছে তোমার আচরণগত বৈশিষ্ট্য, এটা রাইট। তার মানে 2 আর 3। 70 নাম্বার কি বলছে? 77 নাম্বার কি বলছে? দেখো বায়োমেট্রিক্স প্রযুক্তি ব্যবহৃত হতে পারে জাতীয় পরিচয়পত্র ব্যবহৃত হয়, জার্মানি বন্ধনে, পাসপোর্টে, সব জায়গায় ব্যবহৃত হয়, এর জন্য 1-2-3।
আর কি বলছে দেখো, ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে, কম্পিউটার হতে পারে, ক্রায়োপ্রপ হতে পারে, রোবট হতে পারে, 1 2 3 সবগুলোই রাইট। দেখো রোবটে ব্যবহৃত হয়, বাসাবাড়ি গৃহস্থলী কাজে ব্যবহার করা যায়, তারপর হলো খনিরম বন্তরণের কাজেও ব্যবহার করা যায়, পরিকল্পনা প্রণয়নে ব্যবহার করা যায় না। রোবটগুলো সাধারণত বাসাবাড়িতে ব্যবহার করতে পারবা, খনির ভিতরে কাজ করার জন্য ব্যবহার করতে পারবা। 1 আর 3 রাইট অ্যান্সার। 80 নাম্বার কি বলছে দেখো, 80 নাম্বার বলছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রয়োজনীয় উপাদান হলো কানেক্টিভিটি, সক্ষমতার ডেটা। এটা ফার্স্টই পড়াইছিলাম। 1 2 3 রাইট অ্যান্সার। দেখো 82 নাম্বার কি বলছে, কর্মসংস্থানের জন্য বর্তমানে ঘরে বসে কাজ পাওয়া যায়, রাইট। ফ্রিল্যান্সিং করা যায়, ইন্টারনেট সুবিধা নেওয়া যায়, রাইট। বিভিন্ন ওয়েব সুবিধা নেওয়া যায়, রাইট। তার মানে 1 2 3 সবগুলো রাইট। 83 নাম্বার রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য, রোবোটিক্সের ক্ষেত্রে প্রযোজ্য হার্ডওয়্যার, রাইট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অবশ্যই রোবোটিক্সের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স লাগবে। নতুন গবেষণা পরিচালনা এটার দরকার নাই, তার মানে 1 আর 2 রাইট অ্যান্সার। 1 আর 2 আছে ক নাম্বার অপশনে। 84 নাম্বার কি বলছে দেখো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জীবনের নতুন জিনোম আবিষ্কার করা যায়, রাইট। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়, রাইট। খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়, নো, এটা হবে না। ব্যক্তি শনাক্তকরণ হলো বায়োমেট্রিক্স, তার মানে 1 আর 2 হলো রাইট অ্যান্সার। দেখো ক নাম্বার অপশনে আছে। দেখো 86 নাম্বার কি বলছে, বিশ্বগ্রাম বলতে বোঝায় রিয়েল টাইম সেবা বিনিময়, এটাও রাইট। তথ্য বিনোদন সহজলভ্য, এটাও রাইট। বিশ্বের গ্রাম সমূহের মধ্যে আন্তঃসম্পর্ক বা কানেক্টিভিটি, তিনটাই কিন্তু রাইট। এর জন্য অ্যান্সার হবে 1 2 3। যারা এই পর্যন্ত ক্লাসটা দেখলা তারা ইয়েস লেগে কমেন্ট করো, এটাতে বুঝবো যে তোমরা শেষ পর্যন্ত কে ক্লাস দেখছো। আর যারা আমার 199 টাকার কোর্সে ভর্তি হতে চাও তারা দ্রুত 01724259896 নাম্বার একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। যদি আমার ক্লাসগুলো বুঝো তাহলে এই মেসেজ দিবা, আর আমার ক্লাস যদি না বুঝো তাহলে আমার কোর্স করে কোনো লাভ নাই। ধন্যবাদ সবাইকে।